শান্তিপ্রিয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নামের আগে যেমন ডিগ্রি রয়েছে তেমন নামের পরে রয়েছে শান্তির মলিনতা। কিন্তু অশান্তির ভার বইতে বইতে ক্লান্ত হচ্ছেন নাকি ইউনূস, এই প্রশ্নও থাকছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন তিনি, আর তারপর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে যে অচলাবস্থা জারি হয়েছে, সেই অচলাবস্থার দায়িত্ব কে নেবে, এটা প্রশ্ন। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যে একজন মানুষ কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে। কেন বলছি? কারণ মোহাম্মদ ইউনূসের প্রতিহিংসা পরায়ণতা কতটার বারবারন্ত ঘটলে গোটা বাংলাদেশ জুড়ে যা নয় তাই হতে পারে। কেন? কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পরেই দেশ জুড়ে প্রতিহিংসার পরিবেশ অব্যাহত। দেশে শান্তি ফেরাতে সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব যিনি পেয়েছেন, তিনি নির্বাচনের পথে হাঁটলেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার দিকেই মনোনিবেশ, দেশের অর্থনীতি চাঙ্গা করার দিকেও লক্ষ্য নেই তার। অর্থাৎ একদিকে অর্থনৈতিক পরিকাঠামো ভাঙতে থাকা, বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, তারই পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, বাংলাদেশের সাধারণ মানুষের আয় কমতে থাকা। কেন না? কারণ মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু মজুরি বৃদ্ধি হয়নি, তাই সাধারণের আয় নিম্নগামী। মুদ্রাস্ফীতি কমে গিয়েছে, উৎপাদন বাড়ানো এক প্রকার চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে। আর এই টানাপোড়েন অচলাবস্থার মধ্যে মোহাম্মদ ইউনূস ফোকাসড হচ্ছেন কিসে? না শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে। ধরে নেওয়া হচ্ছে এটাই বর্তমানে তার ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা। কি করছেন তিনি? আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্ট যে বিপ্লবের কথা বলা হয়, গণ অভ্যুত্থানের কথা বলা হয়, বাংলাদেশ জুড়ে যা ঘটেছে তাতে শেখ মুজিবুর রহমান অর্থাৎ বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া থেকে শুরু করে, প্রত্যেক সরকারি দফতর থেকে মুজিবুরের ছবি সরিয়ে দেওয়া থেকে শুরু করে, বাংলাদেশের টাকা থেকেও সরানো হয়েছিল বঙ্গবন্ধু মুজিবুরের ছবি। আর আরো গুরুত্বপূর্ণ দিক, যা কিনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, সেই ইতিহাসকে পাল্টে দিয়ে এবার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনে তার বিচার পর্ব, সেই বিচার পর্বের লাইভ সম্প্রচার করেছে অন্তর্বর্তী সরকার। আর শেখ হাসিনার বিরুদ্ধে একতরফা অভিযোগ আনা হয়েছে। কি অভিযোগ? 2024-এর গণ অভ্যুত্থানের ঘটনায় যে গণহত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, 81 জন সাক্ষীর সাক্ষ্য এবং 135 পাতার অভিযোগ দাখিল করা হয়েছে। আর চালিয়ে দেওয়া হয়েছে একতরফা বিচার পর্ব, কারণ শেখ হাসিনার পক্ষ থেকে কেউই ছিলেন না, সাক্ষী তো দূরস্থ, একজন আইনজীবীও ছিলেন না। অর্থাৎ একতরফা বিচার পর্ব চলেছে। আর বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সেই বিচার পর্বের লাইভ টেলিকাস্ট করেছে অন্তর্বর্তী সরকার গত রবিবার। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে যে কতটা হিংসা থাকলে, কতটা প্রতিহিংসা পরায়ণ হলে, কতটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জায়গায় দাঁড়িয়ে থাকলে ঠিক এই ঘটনা ঘটাতে পারেন সে দেশের প্রধান উপদেষ্টার পদে থাকা শান্তিপ্রিয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই গোটা পরিস্থিতি, যে বিরুদ্ধাচরণ হোক, তার লাইভ সম্প্রচার হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হোক, কিংবা বাংলাদেশকে এক প্রকার ডুবিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হোক, সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের ভূমিকা কতটা, সে প্রশ্নও রয়েছে। হয়তো বাংলাদেশের ইতিহাসে তা নিয়েও পড়াশোনা করতে হবে ছেলে মেয়েদের। কিন্তু এখান থেকেই আমরা যে বিষয়গুলো নিয়ে এর আগেও আলোচনা করেছি, কেন? কারণ আরো বেশি আলোচ্য বিষয় একটাই, যে অন্তর্বর্তী সরকার নির্বাচন চাইলেন না ডিসেম্বরে, যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন পৌঁছে নিয়ে গেলেন জুন অবধি, ইস্তফা নাটক করলেন, অন্যান্য রাজনৈতিক দলের ব্যথী হওয়ার চেষ্টা করলেন, অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে এক প্রকার সাহায্যও নয় সহমত পোষণ করবার পথে হাঁটলেন, যে
মোহাম্মদ ইউনূসের আদায় কাঁচকলায় সম্পর্ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। সেই মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকার, তারা কি করছেন না আজ এই মুহূর্তে 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করছেন। জুন মাসের নির্বাচন পিছিয়ে 1 বছরের জন্য বাজেট পেশ করছেন। কে পেশ করছে বাজেট? অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নতুন বছর অর্থাৎ 2025-26 জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। বাজেটে টাকার বরাদ্দ করা হয়েছে 7,90,000 কোটি টাকা। অর্থাৎ এই মুহূর্তে সেই বাজেট পেশ করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নতুন অর্থ বছরের জন্য তার 7,90,000 কোটি টাকার বাজেট তিনি এই মুহূর্তে উপস্থাপন করছেন। 1 জুলাই থেকে শুরু হওয়া এই যে বাজেট, তার প্রস্তাব পাশ হবে 30 জুন, তারপর 1 জুলাই থেকে এই গোটা প্রক্রিয়াকরণ শুরু হবে। কিন্তু এক্ষেত্রে তফাৎ রয়েছে। কি তফাৎ? কারণ নির্বাচিত সরকারের আমলে এসব বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হতো। পরে 1 মাস জুড়ে সেই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হতো সংসদে এবং নিয়ম মতো জুনের শেষ দিকে সংসদে পাশ হতো নতুন অর্থবর্ষের বাজেট। কিন্তু যেহেতু এই মুহূর্তে সংসদ নেই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, তাই সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়েই এই অর্থ উপদেষ্টা তিনি বাজেট উপস্থাপন করছেন এবং 30 জুন তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে কার্যকর করা হবে। আর এখান থেকেই এই বাজেটের বরাদ্দকৃত অর্থ তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার থেকে বড় প্রশ্ন উঠছে যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশে, তার এই কোটি কোটি টাকার বাজেট শিক্ষা খাত থেকে শুরু করে সামাজিক নিরাপত্তার খাতে বরাদ্দকৃত অর্থ তা কি সঠিকভাবে ইউটিলাইজ হবে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। এই বাজেট বা বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতি তিনি কিভাবে ব্যাখ্যা করছেন শুনুন। 1 বছর হতে চললো যে আন্দোলন আমরা দেখেছি বাংলাদেশে, সেই বাংলাদেশের আন্দোলনের একদম পুরোভাগে কিন্তু এই মিস্টার ইউনূস ছিলেন না। এটা একটা মৌলবাদীদের আন্দোলন এবং এই আন্দোলনটা একটা গণঅভ্যুত্থানের চেহারা নেয় এবং তারপর থেকে আমরা দেখলাম শেখ হাসিনার পলায়ন এবং তারপর ইউনূসকে বাইরে থেকে ডেকে আনা হলো। এবং যখন ডেকে আনা হলো, বাংলাদেশের লোকজন, জনগণ, তারা কিন্তু ভেবেছিলেন যে ইউনূসের মতো একটা বিখ্যাত লোক, তিনি নোবেল পেয়েছেন, যার একটা ব্যবসায়িক কর্মকাণ্ড আছে, তিনি হয়তো বাংলাদেশের হাল ফেরাতে পারবেন, একটা স্থায়ী সরকারের প্রচেষ্টা করবেন, একটা শান্তির বাতাবরণ তৈরি করবেন। তার জন্য ইউনূসকে ডেকে আনা হলো এবং ইউনূসকে সহায়তা করছিল ওখানকার যেসব লোক, তাদের মধ্যে কিছু মৌলবাদী শক্তি ছিল। কিন্তু পুরো বিশ্ব যখন অপেক্ষা করছিল ইউনূসের কিছু কার্যকরী পদক্ষেপের উপর, তখন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখলাম ইউনূস তিনি কিন্তু ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন এবং তিনি এখন ওই মৌলবাদীদের রক্ষাকর্তা, মৌলবাদীদের দ্বারা পরিচালিত একজন ব্যক্তি, যার কোনো রকম প্রশাসনিক ক্ষমতা নেই। এবং তার উপরে যেটা তৈরি হলো সেটা হলো উনি তার ব্যক্তিগতভাবে তিনি তার যে সত্তা, সেই সত্তাটা ছেড়ে বেরিয়ে এলেন এবং বাংলাদেশের জনগণের একটা শান্তির বাতাবরণ দেওয়ার চেষ্টা করা উচিত ছিল, সেটা না করে উনি কি করলেন, বাংলাদেশের যে মৌলবাদী শক্তি তাদের সঙ্গে হাত মেলালেন, পাকিস্তানের সঙ্গে হাত মেলালেন, চীনের সঙ্গে হাত মেলালেন এবং ভারতবর্ষ বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করে গেছে, সেই ভারতবর্ষের পিছনে তিনি লেগে গেলেন এবং সীমান্তের বিভিন্ন জায়গাতে তিনি উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন। কিছুদিন আগে আপনি দেখবেন তিনি বিশ্বের দরবারেও কিছু স্টেটমেন্ট দিয়েছেন, চীনে গিয়ে কিছু বক্তব্য রেখেছেন যেগুলো ভারত বিরোধী। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো ব্যক্তিগতভাবে এবং যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই জানেন এই ইউনূসের দ্বারা আর কিছু সম্ভব নয়। এবং 18 মাসের মধ্যে যে নির্বাচন প্রক্রিয়া সারার কথা বলা হয়েছিল এই অন্তর্বর্তী সরকারের, সেটার মধ্যে তার অনীহা দেখা গেছে। এবং দেখুন, আওয়ামী লীগকে তো উনি বরদাস্ত করেনি না, কিন্তু বিএনপি যারা চাইছিল এই সরকারের অন্তর্বর্তী সরকারের উপরে ভরসা রেখে একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে হয়তো তারা ক্ষমতায় ফিরবে, সেরকম কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। কিন্তু সর্বোপরি একটা দেশ, সেই দেশটা সবসময় কিন্তু এই মৌলবাদী লোকজনকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে সমঝোতা করে দেশের মধ্যে একটা আমি বলবো অশান্তির বাতাবরণ তৈরি করে
সাধারণ মানুষকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা দিতে তারা ব্যর্থ হয়েছে। নট অনলি যে অ্যাকাউন্টিং ইয়ার থাকে সেই ইয়ারের মধ্যে নাহলে প্রশাসনিক কাজকর্ম চলতে পারে না। এই বাজেটটা আমি বলবো একদম মানে এটা একটা নিয়মের যাতা করে ওনাকে করতে হবে, কিন্তু তার মধ্যে কোনো প্রচেষ্টা থাকবে কিনা আমি জানি না। একটা বাজেট যখন করা হয়, দেশের বাজেট, সেটা হচ্ছে সাধারণ জনগণের মঙ্গল কামনায় আগামী বছর যাতে দেশের মানুষের আয় পায়, তাদের যাতে সমাজ কল্যাণে খরচা করা যায়, এই প্রত্যেকটা দেশের এটাই একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু এখানে যেটা করা হবে সেটা হচ্ছে একদমই মানে নিয়মানুবর্তিতা দেখে একটা বাজেট পেশ করা নামকে বাঁচতে। কিন্তু আমি বলছি বাংলাদেশের অর্থনীতির আজকের দিনের যে অবস্থা, সেটা একদম ভঙ্গুর দশায় চলে গেছে। আপনি যদি বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা দেখেন, একটা দেশের মধ্যে যদি আপনি সবসময় গন্ডগোল থাকে, তার মধ্যে যদি সবসময় একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, শান্তির বাতাবরণ যদি না থাকে, তাহলে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। এবং এই দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা, তার মানে কোনো সচেষ্টতা মানে আমরা প্রয়াসই দেখতে পাচ্ছি না। এবং তিনি অর্থাৎ একদিকে নতুন অর্থ বছরে বাজেট পেশ করবার বা তার একটা বাজেট থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। কোথায় কি খরচ হচ্ছে বা কি খাতে সরকার কত টাকা বরাদ্দ করছে, কোন কোন খাতে বেশি জোর দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে যেটা দেখার তা হলো, যারা এই বাজেটটা পেশ করছেন তারা অন্তর্বর্তী সরকার। জুন মাসে নির্বাচন যদি সংগঠিত হয়, তাহলে নির্বাচনের পর নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং সেই নির্বাচিত সরকার কারা ক্ষমতায় আসবে তা ঠিক করবে বাংলাদেশের জনসাধারণ। যদি সেইভাবে অর্থাৎ এতটা অরাজকতা নিয়ে নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রেও প্রশ্নচিহ্ন রয়েছে। অন্যদিকে বিএনপি, জামাত সহ একাধিক দল বা এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা চেয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন করে ফেলুক অন্তর্বর্তী সরকার। শুধু তারা নয়, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও সেই একই কথা বা একই বিষয় চেয়েছিলেন। আর এখানেই ক্ল্যাশ হয়েছে। আর এই ক্ল্যাশটা কাটিয়ে উঠতে মোহাম্মদ ইউনূস তিনি ইস্তফার নাটক করেছেন। তখন বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি এক প্রকার বলেই ফেললেন যে আমরা শুধুমাত্র নির্বাচন চেয়েছিলাম, আমরা ওনার পদত্যাগ বা ইস্তফা চাইনি। এবং সেক্ষেত্রে এই অন্যান্য রাজনৈতিক দলগুলির সমর্থন আদায় করে আপাতত জুনেই নির্বাচন হচ্ছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু অন্যদিকে জারি রয়েছে একের পর এক অচলাবস্থা। একদিকে অস্ত্রসহ জাহাজ নোঙর করছে বাংলাদেশে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, দহরম মহরম সমস্ত কিছু লেগেই রয়েছে। আবার রাখাইন প্রদেশে মানবিক করিডোর, তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। আর এতেও আবার মার্কিন রাষ্ট্রদূতদের উপস্থিতি বা মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, তার পাশেও একটা বড় প্রশ্নচিহ্ন থাকবার কারণেই এই কারণগুলোর জন্য আদায় কাঁচকলায় সম্পর্ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেনা অভ্যুত্থান হবে কি হবে না, এ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কিন্তু বাংলাদেশের অচলাবস্থা, অস্থিরতা, তার মধ্যেই মোহাম্মদ ইউনূসের প্রতিহিংসা পরায়ণতা এবং অন্তর্বর্তী সরকারের বাজেট পেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের, শুনুন। গেল যে একটা পাগলামিও তারা করছেন, যে টাকা নোট থেকে বঙ্গবন্ধু মুছে ফেলা, সবটা হয়তো আপনি পারবেন না। কিছুটা পুরোনো কারেন্সি হয়তো থাকবে, তারপরে নতুন কারেন্সি, এবং কিছু বিরাট টাকা খরচা হওয়ার কথা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো টাকা চাপানো হয়, তার একটা ব্যাপক ইয়ে আছে, ভার আছে। দেখা যাক যে দেশ তারা অর্থনীতি মুদ্রাস্ফীতির হারিতে ভীষণভাবে যারা রয়েছে, এখন কি করে এখান থেকে এই নতুন টাকা চাপানোর দায়িত্ব দায় কোথায় নিয়ে যাবে জানি না। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে তারা ইন্টারন্যাশনাল কোর্ট, কোর্ট ট্রাইব্যুনাল, ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা আছে, যেটা তৈরি হয়েছিল একেবারে রাজাকারদেরই বিচার খাওয়ার জন্য তৈরি হয়েছিল, সেটাকে বঙ্গবন্ধু বিচারের চেষ্টা হচ্ছে, শেখ হাসিনার বিচারের চেষ্টা হচ্ছে। হয়তো তারা বলবে ভারত থেকে ফেরত পাঠানো হোক। এতটাই তাদের পুরো ব্যাপারটা, ইউনিট প্রশাসনটা পুরোটাই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে কি করে শাস্তা করা যায়, তাদের প্রতিষ্ঠাতাকে কি করে মুছে ফেলা যায় এবং বাংলাদেশের ইতিহাস মিলে যাওয়া যায়,
এইটাই তাদের লক্ষ্য, এইটুকু, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু এতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনতার কোনো সুবিধে হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। হবার তো কথা নয়, কারণ বাংলাদেশে এতকাল যে ধরনের বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো ছিল, তৃতীয় বিশ্ব দেশ থেকে বাংলাদেশ ক্রমশ উত্তরণের দিকে এগোচ্ছিল, সেইখান থেকে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা ইউনূস করছেন, সেটা বাংলাদেশের মানুষের অত্যন্ত দুঃখের। যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক অবস্থায় গিয়ে দাঁড়াবে। এবং মানুষ একসময় চাইছে, অলরেডি চাইতে শুরু করেছে ইউনূসের অপসারণ এবং সেই সঙ্গে একটা গণতান্ত্রিক নির্বাচন, কিন্তু সেটাও করতে দিতে চাইছে না। কারণ ওর ধারণা যে কিছু নির্বাচন করলেই বুঝি সেখানে ওর কর্তৃত্ব হারিয়ে যাবে। তো ইউনূসকে কি করে নির্বাচন পিছিয়ে রাখা যায়, এবং যতক্ষণ না তার যে নিজস্ব পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে বাংলাদেশ সিটিজেন্স পার্টি, তারা যতক্ষণ না ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তারা যতক্ষণ না একটা ম্যাচিওর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করবেন বলে মনে হচ্ছে না। গভর্নমেন্টের কোনো জায়গা নেই। আগে যখন একটা প্রভিশন ছিল তখন বলা হয়েছে 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। এখন দেখা সেসব কোনো কিছুই তারা নিয়ম মানছেন না। সংবিধানের কোনো ধরনের যে বাধা বা নিষেধ এরা শুনতে চাইছেন না। এখন এরা যদি দেখুন বাজেট পেশ করে, এখন কি আর বলা যেতে পারে, মানুষ সেটাকেই গ্রহণ করে নেবে। সারা বিশ্বই দেখা যাচ্ছে গ্রহণ করছে। উনি সব দেশে যাচ্ছেন, সব দেশে তো দেশের প্রধানের মর্যাদাটাই পাচ্ছেন না। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব দেশেই তাকে মেনে নিয়েছে। অথচ ভারতবর্ষে সামান্য কিছু ঘটলে নানান ধরনের প্রতিবাদ বিভিন্ন দেশ থেকে আসে। বাংলাদেশকে সবাই ব্যবহার করছে, যারা জানে বাংলাদেশের অবস্থানটা এমন জায়গায় রয়ে গেছে এবং পাকিস্তানের অবস্থান এমন জায়গায়, এদেরকে নানানভাবে ব্যবহার করা যায়। তার ফলে আন্তর্জাতিক মহল নীরব চুপ করে রয়ে গেছে। এর মধ্যেই বাজেট পেশ করা হচ্ছে। বেলা 3টে থেকে বাজেট পেশ করা শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবং সেক্ষেত্রে একবার আপনাদের কিছুটা অংশ একটু জানানোর চেষ্টা করি যে ঠিক কি কি বিষয় এই মুহূর্তে উত্থাপন করা হয়েছে। আগামী 2025-26 অর্থবর্ষের এই বাজেট, যেখানে গণ অভ্যুত্থান অর্থাৎ 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার, আহতদের ভাতা, চিকিৎসা অনুদান, পুনর্বাসনের জন্য এই বাজেটে বরাদ্দ করা হয়েছে 405,29,00,000 টাকা। সামাজিক নিরাপত্তা, যে বাংলাদেশের নিরাপত্তা সনাতনীদের জন্য প্রশ্নের মুখে, সেই বাংলাদেশে সামাজিক নিরাপত্তার খাতে বরাদ্দের পরিমাণ 1,16,731 টাকা। মোট 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন এই মুহূর্তে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অর্থনৈতিক বিশেষজ্ঞ মহানন্দা কাজুরাদের সঙ্গে। ম্যাম, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। একদিকে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পেরেছে, মূল্যবৃদ্ধি হচ্ছে কিন্তু মজুরি বৃদ্ধি না হয় সাধারণের আয় তলানিতে গিয়ে ঠেকছে। এরই মাঝে অন্তর্বর্তী সরকার সে আবার পূর্ণাঙ্গ বাজেট এই মুহূর্তে পেশ করছেন। কি বলবেন এই গোটা পরিস্থিতি নিয়ে? অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনূস নিজে একজন অর্থনীতিবিদ, তা সত্ত্বেও বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতির যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শুধুমাত্র আত্মঘাতী বলা যায়। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, দুর্ভাগ্যজনক যে ওইরকম একজন পণ্ডিত ব্যক্তি তিনি দায়িত্বভার পেয়েছেন এবং শুধুমাত্র গদি আঁকড়ে থাকার জন্য মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন। এবং ভারতের শত্রু উনি বরাবরই, ভারত বিদ্বেষী যাকে বলে বরাবরই, সেটা নয় অন্য ব্যাপার, নিজের দেশেরও ক্ষতি করছেন এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচন পিছিয়ে যাচ্ছেন। এবং অবশ্যই যে বাজেট পেশ, সেটা উনি দেশবাসীকে দেখাতে চাইছেন যে উনি স্বাভাবিক কাজকর্ম করছেন, সেই জন্যই বাজেট পেশ। কিন্তু অর্থনীতির এই অবস্থার মধ্যে বাজেট পেশ করলে দেশবাসী বা কি দেখবে বা কি বুঝবে? কাজে এটা অবশ্যই একটা আইবস এবং ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন। সেটা উনি কবে করবেন সেটাই দেখার। বেশ, অনেক ধন্যবাদ জানাবো ম্যাম আপনাকে। অর্থনীতি বিশেষজ্ঞ মহানন্দা কাজুরার কথা বলছিলাম তার সঙ্গে। দেখুন, আরো বেশ একাধিক বিষয় রয়েছে, কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বরাদ্দ মোট 47,563 কোটি টাকা থেকে শুরু করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তার জন্য বরাদ্দকৃত অর্থ, এবং তারই পাশাপাশি গ্যাস সরবরাহে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ সাধারণের কাজ অবধি পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু আদৌ পারবেন কি? 30শে জুন পাশ করা হবে এবং তার পাশাপাশি 1 জুলাই থেকে কার্যকারিতা। অবশ্যই পরবর্তী পরিস্থিতিগুলোর দিকে নজর থাকবে, বাংলাদেশে কোন দিকে মন নেয় গোটা পরিস্থিতি। অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।